আজ সুকান্ত মজুমদারের কথা দিয়ে শুরু করব। দফা অনেক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক দফা হলো, অনেক দাবি হলো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে নানান রকম বিক্ষোভ প্রদর্শন হলো, আলোচনা হলো। বিশ্বাস করুন, মূল এজেন্ডা এটা ছিল না। এজেন্ডা ছিল, মূল দাবি ছিল তিলোত্তমার বিচার। বিশ্বাস করুন, বিচারের বাড়ি এখনো নীরবে নিভৃতে কাটছে। আজ 29 তারিখ, 20 দিন পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সুধা মেলেনি। তিলোত্তমা কেন এখনো বিচার তিলোত্তমার বিচার গিয়েছে, কি কারণ এখনো পর্যন্ত সামনে না আসার কারণে তিনি পেলেন তিলোত্তমা আর কতদিন বিচার না পেয়ে থাকবে, কতই বা তিলোত্তমার উদাহরণ তৈরি হবে বাংলার বাইরে। এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি কেন এখনো পর্যন্ত দেওয়া গেল না? কেনই বা এখনো পর্যন্ত যিনি সত্যি অভিযুক্ত যদি হয়ে থাকেন তাকে কোনো শাস্তি দেওয়া গেল না? কিংবা আরও যদি পেছনে কোনো রহস্য থেকে থাকে তা উদ্ঘাটন করা গেল না? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা করব আজ। বিশেষ করুন, রোজ করছি এই বিষয় নিয়ে আলোচনা, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা না পাওয়ায় আমরাও অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাও আওয়াজ তুলে যাচ্ছি তিলোত্তমার বিচার নিয়ে। তুলেও যাব, ক্লান্ত হব, আবারও উঠব, তার কারণ তিলোত্তমা এখনো বিচার পায়নি। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বাড়তি কথা নয়, অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এত ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, 3 বার 3 রকম কথা অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দেওয়া ব্যক্তির, কার ইশারায়? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখছি, মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং তার পাল্টা বক্তব্যই কি মূল ইস্যু নাকি তিলোত্তমা? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, রাজনীতির আড়ালে হারাচ্ছে না তো প্রতিবাদের ঝাঁজ? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা জানার চেষ্টা করব। থাকবেন বিশেষ অতিথিরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো বারবার দানা বাঁধছে, সেই 9ই আগস্টের রাতে বারবার করে এমন কি ঘটনা ঘটলো যার জেরে এত রহস্য? আর ঠিক এই রহস্য উদ্ঘাটনের দিক থেকে অনেক কিছু উঠে তো আসছে, কিন্তু তার নজির কিংবা তার শেষ কোথায় তা বোঝা যাচ্ছে না। আপনাদের সামনে প্রথম একটি বাইট রাখবো। নির্যাতিতার মা বাবা প্রথম অবস্থায় ঠিক কী বক্তব্য রেখেছিলেন তা আপনাদের সামনে রাখছি, তারপর আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে। দেখুন, প্রথম থেকে ব্যাপারটাকে যে গাছাড়া ভাবছিল, সুপ্রিম কোর্ট সে কত জায়গাটা ধরেছে, কিছুটা তো নষ্ট করা গেল। সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। এই যে পলিগ্রাফ টেস্ট করবে, সেটা তাদের ব্যাপার করছে। সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। অনেকে দেখা যাচ্ছে ধৈর্য হারাচ্ছে, এটা আমরাই ধৈর্য হারাচ্ছি। প্রতিদিন 14 দিন হয়ে গেল, কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। মানে কি বলতে চাইছি, সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক, এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তা তো পুরো কুল কিনারা এখনো করতে পারেনি। নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো, কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি, এবং আমরা সব সময় ওদের পাশে থাকবো। ওরা কি আপনাদের অনুরোধ করেছে কিছু? না, বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ এর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে।
তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা আপনারা যখন পৌঁছেছেন তখনই বুঝতে পেরেছিলেন যে এরা কিছু চাপা দিতে চাইছে যখন আমরা বাড়িতে থাকতেই, আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টোনটা শুনেই আমরা বুঝতে বা পেরেছিলাম। একটা যে মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। দেখুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, বোঝার সময় চলে এসছে। 23/8/2024 যে মোমেন্টের বাইট আপনাদেরকে শোনালাম, নির্যাতিতার মা বাবা সরাসরি যে মন্তব্য রাখছেন, তারা বলছেন সেই সময়কালীন অবস্থাতে অর্থাৎ 23 তারিখ অবধি, 23 তারিখ পর্যন্ত 14 দিন হয়েছিল, সেই 14 দিনেই তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। বলতাম না যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন বললাম বলুন তো? 23 তারিখ লাস্ট যখন তারা বিবৃতি দেয় তখন 14 দিন, তখনই তারা ধৈর্য হারাচ্ছেন। আজ 29 তারিখ, যখন আমরা এই প্যানেল ডিসকাশনের দিকে যাচ্ছি, আরও 6 দিন পেরিয়ে গেছে, 20 দিন। এবং তাদের বক্তব্য আরও কতটা ক্ষীণ হতে পারে, আরও কতটা অধৈর্যপূর্ণ হতে পারে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক সেই জায়গাতে আজ 29 তারিখ আরও এক অডিও ভাইরাল। একের পর এক দফায় দফায় অডিও ভিডিও ভাইরাল হচ্ছে। এত কিছু ভাইরাল তো হচ্ছে, কিন্তু এর সত্যতা কতটা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, কখনো এআই নিয়ে ভরা মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখছেন কড়া ভাষায়, কখনো বা বিরোধীরা ঠিক সেই ভিডিও এবং অডিও নিয়ে নানান রকম তোপ এবং আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ রাজ্য সরকারকেও। আর ঠিক সেই জায়গাতে আজ 29 তারিখ যে অডিও ভাইরাল হওয়ার কথা আমরা বলছি, ঠিক একই রকমভাবে এই অডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, কিন্তু তোলপাড় করেছে রাজ্য রাজনীতিকে। কি সেই অডিও কল একবার আপনাদের সামনে রাখি, তারপর আসছি আরও বিশদ আলোচনায়। দেখুন। শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। খুব অবস্থা খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3 বার 3 রকম কথা। অসুস্থ, গুরুতর অসুস্থ, আত্মহত্যা। এই ছেলে মানুষটির অর্থ কী দাঁড়ালো? প্রথম অবস্থায় অ্যাসিস্ট্যান্ট সুপার বলে নিজেকে দাবি করা এই মহিলা, তিনি বলছেন কখনো অসুস্থ, কখনো বলছেন গুরুতর অসুস্থ, কখনো বলছে আত্মহত্যা। নিদানটা কে দিচ্ছেন? নেপথ্যেই বা কারা রয়েছে? কেন এত রহস্য? দিনের পর দিন এত রহস্য তৈরি বা কেন হচ্ছে আরজি কর নিয়ে? আরজি কর কেন এখনও সংবাদ শিরোনামে? সবগুলো তথ্য আজ রাখার চেষ্টা করব এক এক করে। আর ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, তৃণমূল সমর্থক, রয়েছেন অ্যাডভোকেট অবলেন্দু দত্ত, বিজেপি সমর্থক, জুড়ে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, জুড়ে রয়েছেন রুবি মুখার্জি, অ্যাডভোকেট। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্চলের এই শোতে। আমার প্রথম প্রশ্ন সরাসরি রুদ্রাঙ্ককে। রুদ্রাঙ্ক, খুব স্পেসিফিক প্রশ্ন করব। সন্দীপ ঘোষ এমন কোন ব্যক্তি যার ওপরে এত তথ্য, এত নথি, বিভিন্ন রকম স্ক্যামের কথা উঠছে, তা সত্ত্বেও এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে কিছু করা যায়নি? তোমরা কথা প্রসঙ্গেই নানান ক্ষেত্রে বলছো সিবিআই এর ওপর প্রশ্ন করতে, সিবিআইকে প্রশ্ন করতে। ধরে নিচ্ছে সিবিআইকে প্রশ্ন করা সত্যিই দরকার, অবশ্যই সিবিআইকেও প্রশ্ন করা দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আক্তার আলী বারবার করে অভিযোগ আনলেন এই সন্দীপ ঘোষের এগেনস্টে, কেন রাজ্য প্রশাসন তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া গেল না? সন্দীপ ঘোষ কি
তোমাদের কোনো দোষর হন? সন্দীপ ঘোষ কে, রুদ্রাঙ্ক? প্রথম কথা হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, একটা মহিলাদের উপর যেভাবে সারা দেশ বলুন আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো মানে ধর্ম বর্ণ বা আমরা কোন দল করছি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস বলুন বা এই সন্দীপ ঘোষ ব্যক্তিটার কথাই বলুন, এবং তার এগেনস্টে আসা অভিযোগ, সব থেকে বড় কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার একটা সঠিক তদন্ত হয়ে তার শাস্তিটা কাম্য। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে 100 জন যদি এরকম অপরাধ করে থাকে, তার এগেনস্টে সে অভিযোগ এবং প্রমাণ যদি আসে, দেখা যাচ্ছে সেখানে 26 জন মাত্র সাজা পাচ্ছেন, বাকিরা পাচ্ছেন। এবং এই যে সারা রাস্তা জুড়ে যে মানুষ, ছাত্র, সাধারণ মহিলা থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবাই রাস্তায় নেমে একটাই দাবি টানছে যে শাস্তিটা যাতে হয়। এই প্রসঙ্গে টানতে গেলে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছে যে একটা 50 দিনের মধ্যে যাতে শাস্তি পায় এরকম একটা আইন আনা উচিত, ফাঁসি হোক বা এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় কথায় পরিষ্কার যে বলছে যে যদি সন্দীপ ঘোষের এগেনস্টে যদি প্রমাণ থাকে এবং তিনি সেটা করে থাকেন, তাহলে পরে তিনি মানে তাকে যেন ছাড়ার যেন কোনো জায়গায় না থাকে, কোন রকমে তাকে বরদাস্ত করা যাবে না। সিবিআই তাকে তৎপর হয়ে গ্রেপ্তার করুক এবং তার এগেনস্টে এই ভারতবর্ষের আইন কঠোর থেকে কঠোর শাস্তি দিতেই পারে। কিন্তু কথাটা এখানে আটকে যাচ্ছে আমাদের, যে এত মানুষ যে দিনের পর দিন বলছে যে মানুষটা যাতে মানে যে মহিলাটার সাথে যে দিদিটার সাথে এরকম ঘটনা ঘটলো, তার যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের শাস্তিটা হোক, কিন্তু শাস্তিটা কোথায় হচ্ছে? তার সিবিআই আজকে মানে 15 দিনের ওপরে চলে গেল, কোথায় তারা? রুদ্রাঙ্ক, সোশ্যাল মিডিয়ায় তুমিও অ্যাক্টিভ, ইভেন যারা এখানে প্যানেলিস্ট রয়েছেন তারা, আমি আশা রাখি প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। একটা ছবি অত্যন্ত ভাইরাল হচ্ছে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি শুধুমাত্র এই মানে তোমার কথা প্রসঙ্গে এই বিষয়টি মনে পড়ছে তাই বলছি। একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে রাবণ রয়েছে এবং তার সামনে রাম এবং লক্ষ্মণ রয়েছেন, এবং রাবণ বলছেন যে সীতাহরণের জন্য দাবি জানাচ্ছেন, সীতাহরণকারীদের জন্য শাস্তি চাই। রাম লক্ষ্মণ পৌঁছচ্ছেন এবং রাম লক্ষ্মণ বলছেন, এ কী রে বাবা, কারা দাবি চাইছে? আমার প্রশ্ন একই রকমভাবে রুদ্রাঙ্ক তোমার কাছেও, কি হচ্ছে? তোমরাই দাবি করছো, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার তোমরাই দাবি করছো সিবিআই এর কাছে যাবতীয় জিনিস হস্তক্ষেপ হয়েছে 5 দিন পরে, তার আগে অবধি কী করলো? তোমরা নিজেরাই বলছো এই সন্দীপ ঘোষকে এখন ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তোমাদের কাছে এরকম কোনো তথ্য ছিল না সন্দীপ ঘোষের এগেনস্টে? আক্তার আলী যেখানে 2023 থেকে 24 অবধি যাবতীয় তথ্য দিলেন, বারবার করে এই রিপোর্ট করলেন, তখন এসআইটি গঠনের কথা আপনাদের মনে হয়নি একবারও? দেখুন একটা কথা বলি, যে আপনি যে প্রসঙ্গটা করলেন শুধু একটা ছোট্ট লাইনে বলি, মানুষের কাছে মানুষ মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু কি গোপন করার চেষ্টা করছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় আগে পরে মানে ব্যাপারটা একটা ঘেটে যাওয়া ব্যাপার। কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিই মানুষের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এগেনস্টেই কি নিজে আন্দোলনে নেমেছে, এটা কিন্তু স্পষ্টভাবে আপনাকে বলছি। দলটা আমি তৃণমূল করি, কিন্তু কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি আইন আমাদের এখানে পাশ করাবো, আমি শাস্তি দেব, আমি ডিরেক্ট বলছি ফাঁসি চাই। উনি স্পষ্ট কথা বলেছেন। আমরা বলছি এনকাউন্টার করে মেরে দাও, কিন্তু কথাটা হচ্ছে এখন এই মামলাটা কিন্তু সিবিআই এর হাতে, এবং আমি আমার এই ঘটনাটাকে আমি সাইডে রেখে আমি একটা কথা বলছি, সারা দেশে ধরুন আমার দিদি যদি বিহারে থাকে বা আমার বাড়ির লোক যদি উত্তরপ্রদেশে থাকে, সেও তো একটা মহিলা, সেখানেও তার সাথে একটা ঘটনা ঘটতে পারে। তো আমাদের সারা দেশের যে সুরক্ষার বিষয়টা, সেটাকে আমরা সামনে রেখে যদি দেখি, আমাদের দেশে প্রচুর এরকম ঘটনা ঘটছে। এই ঘটনাটাকে থামাতে হবে। যাদের মস্তিষ্কে এই ধরনের ভাবনা চিন্তা আসছে, তাদের মস্তিষ্কে যেন ভয় ওঠে যে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের আইনে এমন কিছু আছে যে সারা জীবন তার মানে এই কর্মশিল্পী করে, তার কোনো রেহাই নেই। এটা ভয়টা দরকার, এই ভয়টা দরকার, এবং বাড়ির মা বাবাদের তার সন্তানকে, ছেলে সন্তানকে বোঝানো উচিত, এটা আমাদের দরকার। এটা হচ্ছে মেন বিষয়, যাতে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য আমাদের স্টেপ নিতে হবে খুব ঠিক। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশে বিজেপি সরকারের যে রাজ্যগুলো আছে, আমি কথা প্রসঙ্গে টানছি, আমি এখানে কোনো রাজনীতির রং লাগাচ্ছি না, একেবারে বলো। তাদের যে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলো রয়েছে, ঠিক সেখানে
প্রচন্ড এরকম ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তারা ঠিক। আদতেও সেটা কিছু করতে পারছে, এবং তাদের দলের মধ্যে আমরা দেখি যে কাউকে ধরুন তারা বলছে তাদেরকে মেনে নেওয়া খুব ভালো, তারা বলছে যে ও চোর, কিন্তু দেখা যাচ্ছে তারা চোরকে নিয়ে নিচ্ছে, ও বলছে ওই লোকটা খারাপ, তাকে তারা দলে নিয়ে নিচ্ছে, তাদের দলের মধ্যে অভিযোগ উঠছে, আমরা করছি না, তৃণমূল কংগ্রেস করছে না, সেখানকার স্থানীয় মানুষ করছে, সেখানের মহিলারা তাদের এগেইনস্টে যখন অভিযোগটা করছে তখন তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে একটা ধারণা কি সৃষ্টি হওয়াটা কি ভুল? বা বেশ, উৎপল যে কথাটা বেশ, বলছে যে বেশ। এরা তো নিজেদের দল বিভিন্ন ধরনের ধর্ষক কাণ্ডে ঠিক। অভিযুক্ত চোরকে রেখে ঠিক। দিয়েছে, সেই জন্য এরা তো আইনটা আনতে ভয় পাচ্ছে। ঠিক ঠিক কথাটা ভুল হচ্ছে না কিন্তু? না, একেবারে একেবারে আমি প্রত্যেকটি কথা মন দিয়ে শুনেছি রুদ্রাঙ্ক। আমার শুধু আরেকটা জায়গাতে প্রশ্নটা রয়েছে। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার কিভাবে করা হয়, জয়েনিং করানো হয় সিভিক ভলেন্টিয়ার? যেমন প্রসিডিওর থাকে, কি প্রসিডিওর? তার ক্রাইটেরিয়া আমার ঠিক ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ আমার কাছে ক্লিয়ার না, সেজন্য আমি বেশ বেশ ডিটেইলসে বলতে বেশ, পারছি না। নিশ্চয়ই But একটা নিশ্চয়ই procedure এতটুকু কনফার্ম যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে। আমি বলছি সিভিক ভলেন্টিয়ারও যদি হয়, তারাও তো দায়িত্বপ্রাপ্ত। আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি জয়েনিং করানো হয়, নিশ্চয়ই তার আগে যাবতীয় আইডি প্রুফ এবং তিনি কি কোনো কেস, ক্রিমিনাল কেস রয়েছে কিনা, এগুলো সব ভেরিফাই করা হয়, হ্যাঁ কি না? রাইট। 100 বার। আচ্ছা আচ্ছা, বেশ। সঞ্জয় রায় 100 কেমন বার। মানুষ? সঞ্জয় রায় কেমন মানুষ? তুমি এখন এখনো মানে পর্যন্ত যা ওনার তথ্য কথা জানতে তো পেরেছো, মানে সঞ্জয় রায় কেমন আমি যা ধরনের দেখতে মানুষ পেয়েছি, ছিলেন? মানে উনি মানুষই না, উনি মানুষই মানুষই না। না। তাহলে সিভিক ভলেন্টিয়ারে কি করে চাকরি করলেন এতদিন? এটাই তো প্রশ্ন, এটাই তো জায়গা যে মমতা কি আশ্চর্য, বন্দ্যোপাধ্যায় কাকে তো প্রশ্ন করছো? এখন আমি এখানে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানে হ্যালো। হুম। হ্যাঁ, জয়েন হয়ে গেছে। কোন সিঁড়ি কোথা দিয়ে বেলো জলে ঢুকে গেছে এটা ব্যবহার করতে পারি, এটা ভুল হয়েছে। রুদ্রাঙ্ক, কাইন্ডলি তুমি আরেকবার একটু যদি বলতে, কোনো কারণে আমার অডিও লিক করে গেছে, আমি শুনতে পাইনি, আরও একবার বলবে প্লিজ? আচ্ছা, আমার কথাটা হচ্ছে কি বলুন তো, এরকম মানুষ যে এইখানে ঢুকে গেছে না, এটা হচ্ছে এখানে গাফিলতিটা হয়েছে, এই লোকগুলোকে চিহ্নিতকরণ করা যায়নি, এটা গাফিলতি, এটা অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ তুমি কোনো এক জায়গাতে মেনে নিলে যে এটা রাজ্য সরকারের একটা গাফিলতি হয়েছে, তাই তো রুদ্রাঙ্ক? 100 বার। যে মানে রাজ্য সরকার বেশ, 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 বেশ। মানে যে জায়গা থেকে সে রিপোর্টটা করা হয়েছে তাকে সেখানে একটা গাফিলতি হয়েছে, অফকোর্স। বেশ, তোমাকে স্যালুট জানাই। তোমাকে প্রথম অবস্থায় এক কথায় অঞ্জনের শোতে অঞ্জন তোমাকে স্যালুট জানাচ্ছে, ট্রাইব টিভি বাংলা তোমাকে স্যালুট জানাচ্ছে। অন্তত তুমি বললে তো যে কোনো জায়গায় গাফিলতি তো হয়েছে। আমি ঠিক এখানে অমলেন্দু বাবুর কাছে চলে যাবো। অমলেন্দু বাবু, প্রথমবার আপনি ট্রাইব টিভি বাংলা এলেন, এক কথা অঞ্জনের সাথে যোগদান করলেন। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? বেশ, আমি অমলেন্দু বাবুর কাছে যাব। হ্যাঁ, একদম। অমলেন্দু বাবু, আপনি প্রথমবার ট্রাইব টিভি বাংলা এলেন, এক কথা অঞ্জনের শোতে এসছেন। আপনার কাছে প্রথম প্রশ্নই রাখবো, রুদ্রাঙ্ক বাবু সরাসরি বলছেন যে সত্যিই গাফিলতি হয়েছে, আপনার রিয়াকশন কি থাকবে? দেখুন, আজকে গত 9 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আরজিকর নিয়ে যে দুর্বিষহ বলা, মানে এটা একটা ডিজাস্টার যদি বলা যায়, তার থেকেও মানে খারাপ যদি কিছু থাকে যেটা ঘটেছে, যেটা এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রশাসন সেটাকে মিস হ্যান্ডেলিং করে পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন, এবং যে লাস্ট যেটা বাকি ছিল যতটুকু, সেটা গতকাল ছাত্র সম্মেলনের বা ছাত্রদের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেভাবে কফিনে এই যে ডিজাস্টার তার সরকার করে আসছে আরজিকরের ঘটনা নিয়ে, এবং সেটাকে গতকাল তিনি যেভাবে ওই কফিনে পেরে কুতেছেন, সেটা গোটা ভারতবর্ষের কাছে এখন বাঙালি হিসাবে আমাদের লজ্জা লাগছে। আগে বাঙালি হিসাবে লজ্জা লাগছে, তারপরে আসছি বর্তমান তৃণমূল শাসক দলের কথায়, এবং আমরা ভারতীয় জনতা পার্টি এখান থেকে কি করতে চাইছি বা কেন সাধারণ মানুষের ক্ষোভ আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা যদি দেখেন, যেদিন আরজিকরের এই ঘটনা ঘটে তার অনেক আগে থেকে আপনি নিজেই একটু আগে বললেন যে ওখানকার সুপার 2023-এ কমপ্লেন করেছিলেন যে ওখানে বিভিন্নভাবে দুর্নীতি হচ্ছে, সে পরীক্ষার নাম্বার গ্রেডিং থেকে শুরু করে মেডিকেল ওয়েস্টকে মিসম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে ওখানকার ইন্টারনাল লোকই প্রিন্সিপালের এগেনস্টে রিপোর্ট করেছিলেন, যেটা স্বাস্থ্যমন্ত্রী নিঃসন্দেহে জানতেন। স্বাস্থ্যমন্ত্রী জানার পরেও করাপশনকে পেছন থেকে হাওয়া দিয়েছেন। তার মানে শিক্ষামন্ত্রী জেলে গেছেন, খাদ্যমন্ত্রী জেলে গেছেন, স্বাস্থ্যমন্ত্রী সেদিনই বুঝে গেছেন যে আমি যে চাপা দিচ্ছিলাম আমি এবারে ধরা পড়ে গেছি,
আরজি করের ঘটনা থেকে আমি বলা শুনে এবারে তো বই- বলতাম কো। আমার মুখোশ সামনে চলে আসবে, আমারও হয়তো জেল যাত্রা হবে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ডে ওয়ান থেকে এই ভয়টা পেয়েছেন বলে সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে, এভিডেন্স মিটিয়ে, মা বাবার সাথে নাটক করে, সমাজের সাথে নাটক করে একটা ডাক্তারের মতন এত সমাজের একটা নোবেল প্রফেশনে যিনি আগামী দিনে সমাজের অনেক মানুষের উপকার করতে পারতেন, তার মতন একটা সুন্দর ক্যারিয়ারের একজন মাতৃশক্তিকে তিনি শুধু ধর্ষণ বলা যাবে না, এটা সমাজকে ধর্ষণ করেছে। তৃণমূল সরকার সমাজকে আর ধর্ষণ বিগত 12-13 বছর ধরে করে আসছে। এই সমাজকে যে ধর্ষণ করেছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আরজিকর। আরজিকরের মাকে ধর্ষণ করা হয়নি, তৃণমূল সরকার সমাজকে ধর্ষণ করছে। বেশ, দ্রুত, তৃণমূলের দ্রুত, রুদ্রাঙ্ক। কানে দুলরা, রুদ্রাঙ্ক। এই তৃণমূল সরকার যে সমাজকে ধর্ষণ করছে তার ক্ষোভের রুদ্রাঙ্ক, বলো। বহিঃপ্রকাশ বেশ, আমাদের রুদ্রাঙ্ক, সাধারণ অতি দ্রুত, মায়েরা দিয়েছেন। reaction। 14 হ্যাঁ। তারিখ রাতে তো দাদা- সাধারণ মা বোনেরা রাতে কোনো রাজনৈতিক বা রুদ্রাঙ্ক কিছু political বলতে colour-এ চাইছে। নয়, এটা মা online বোনেরা হচ্ছে তো, রাস্তায় নেমেছিলেন, সামনে রাত বললে না, জেগেছিলেন। শোনা যাবে না কথাটা এই স্পষ্ট। তৃণমূল কংগ্রেস অমলেন্দুবাবু, সমাজকে অমলেন্দুবাবু, ধর্ষণ রুদ্রাঙ্ক করতে কিছু বলতে প্রতিবাদে। চাইছে। বেশ, রুদ্রাঙ্ক। আচ্ছা, দাদা খুব ভালো করে, খুব সুন্দর করে গুছিয়ে বললেন, একদম মানে ছড়ার মতন করে গেলেন। উনি বললেন যে মানে লজ্জা ছড়ানো, লাগছে। এটাই তো বাস্তব। কোথায় দাদা বাকি রেখেছো তোমরা? না, না, একদম একদম দাদা, পাড়ার দাদা, মোড় দাদা, থেকে আমি- শুরু করে হসপিটাল আমি কোথায় আপনাকে বাকি কাটিনি। রেখেছো? আপনি এক এক করে। আপনি বলুন বলুন, আমি শুনে আমি বলে নিই দাদা, ঠিক আছে। কথাটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে একটা পশ্চিমবঙ্গে একটা জায়গা, একটা বাড়ি, সে বাড়ির হেড হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে বাড়ির ভেতরে অনেক ডিস্টার্ব হচ্ছে, বাড়িতে যারা রয়েছেন তাদের ওনাদের মতো লোকেদের লজ্জা লাগছে। আমি ধরে নিলাম যে মণিপুরে একটা বাড়ি, উত্তরপ্রদেশে একটা বাড়ি, সে বাড়িগুলোতে ওনারাই আরে মমতা ব্যানার্জি তো মণিপুরে গিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভোটে ভোটে। আরে রুদ্রাঙ্ক বাবু, আপনি আপনার ভোটার কার্ডটা দাদা, মণিপুরে দাদা। ট্রান্সফার করে নিয়ে যান, দিয়ে মণিপুরে দাদা, বিক্ষোভ করুন। শুনুন না, দাদা। পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে। দাদা, অনলাইনে হচ্ছে আপনি তো দাদা, আপনার কথাটা আমি শুনতে পাবো না, আপনার কথা কেউ শুনতে মণিপুর পাবে না। উত্তরপ্রদেশে আপনার তৃণমূলের ট্যাং ভেঙে দাদা, যাবে। আপনার কথা আমি অমলেন্দুবাবু, এক এক করে। আপনার কথা অমলেন্দুবাবু, please। ক্ষমতা আছে, অমলেন্দুবাবু, শুনে নিন। যাওয়ার যান। অমলেন্দুবাবু, প্লিজ। উত্তরপ্রদেশ অমলেন্দুবাবু, প্লিজ। টেম্পার কন্ট্রোল করুন। অমলেন্দুবাবু, প্লিজ। অমলেন্দুবাবু, অমলেন্দুবাবু, প্লিজ। না, 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 অমলেন্দুবাবু, প্লিজ। পশ্চিমবঙ্গে থাকুন। অমলেন্দুবাবু, উত্তরপ্রদেশ আসুন। অমলেন্দুবাবু, I repeat, please। আপনার না, রুদ্রাঙ্ক দাঁড়াও। মাননীয়কে বলুন। অমলেন্দুবাবু, আর please। ভোটার অমলেন্দুবাবু, কার্ডটা transfer করে অমলেন্দুবাবু, মণিপুরে please। ভোটে লড়ে ওখানে অমলেন্দুবাবু, আমার কথা আপনার কাছে যাচ্ছে। সমাজকে শুধরাবেন। অমলেন্দুবাবু, আগে নিজে আপনি আচরি ধর্ম পশ্চিমবঙ্গে ফিরুন। এইভাবে করতে থাকলে PCR কে বলবো ফেরা ডাউন করতে। উত্তর দেন। মণিপুর এইভাবে শুনতে করতে চাই থাকলে না। PCR কে বলবো ফেরা ডাউন শুনতে করতে। চাই না। অমলেন্দুবাবু, শুনতে চাই না। অমলেন্দুবাবু, প্লিজ। পশ্চিমবঙ্গে ফিরতে চাই না। ধর্মতলায় আজকে অমলেন্দুবাবু, এক কথা অঞ্জনের সাথে এইভাবে হয় না। মঞ্চের সামনে অমলেন্দুবাবু, প্লিজ। না, সাথ দিচ্ছেন তাদের অমলেন্দুবাবু, প্লিজ। রুদ্রাঙ্ক দাঁড়াও। যে সাধারণ ডাক্তার, অমলেন্দুবাবু, মুখ্যমন্ত্রী অমলেন্দুবাবু, প্লিজ। তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবো, তাদের কথা শুনুন। আর আপনি যাই বসে টিভি চাল এটা কি কলতলা ঝগড়া চলছে না এটা? অমলেন্দুবাবু, আমি জানি না আপনি কোথায় কোথায় শো করেন, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু এটা কলতলা ঝগড়া নয়। ডিবেট করছেন, ঠিকঠাক ডিবেট করুন, কথার উত্তর দিন, অবশ্যই বলার সুযোগ দেবো, রিব্যাটেল করার সুযোগ দেবো, কিন্তু এইভাবে নয়। সৌজন্যতা মেনটেন করুন। রুদ্রাঙ্ক, প্লিজ। Please. বিজেপি, আমরা অমলেন্দুবাবু। ফোঁসের জবাব দিচ্ছি, মুখ্যমন্ত্রী হচ্ছে? ফোঁসের জবাব দিচ্ছি। অমলেন্দুবাবু, মুখ্যমন্ত্রী ফোর্সের জবাব আপনারা গ্রাউন্ড লেভেলে দেবেন, ট্রাইব টিভি বাংলা শোতে নয়, প্লিজ। রুদ্রাঙ্ক, প্লিজ। অমলেন্দুবাবু, আমি আবারও বলছি, এইভাবে করতে থাকলে আমি কাউকে বলতে দেবো না। আমি সরাসরি রুবি ম্যাম অথবা সন্দীপা ম্যামের কাছে চলে যাবো। না, না, আমি ঠিক এই জায়গাতে আমি সরাসরি সন্দীপা ম্যামের কাছে যাবো। প্লিজ এটাই আমার অনুরোধ। স্টপ অল দিস ননসেন্স। এইভাবে হয় না। সন্দীপাদি, আমি আপনার কাছে যাচ্ছি। সন্দীপাদি, যে ছবিটা আজ ধরা পড়েছে 29শে আগস্ট, আজ অধীর রঞ্জন। রুদ্রাঙ্ক, আসবো তোমার কাছে। রুদ্রাঙ্ক, প্লিজ। না, আমি বলার সুযোগ দেবো। দাদা তো আমাকে বলতেই দিল না, পুরোটাই কেটে নিল, তাই না? আমি এখন যদি ওনার সাথে অনলাইনে তর্ক করি, উনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এটা কি ছিল দাদা? আমি 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট দিচ্ছি তোমাকে। 1 মিনিটের মধ্যে তুমি শেষ করো। পিসিআর কে বলবো টাইমার অন করতে। রুদ্রাঙ্ক, তোমার কথা রাখো। 1 মিনিট বল।
হ্যাঁ, আমার কথাটা হচ্ছে, যদি আমি যেখানে ছিলাম সেই কথাটা বলছিলাম যে বাংলাদেশ মানে আমাদের বাংলাটা যদি একটা বাড়ি হয়, সেখানে হেড মুখ্যমন্ত্রী, ওনার সেই ঘরে থাকতে লজ্জা লাগছে। তো মণিপুরে যদি একটা বাড়ি হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইগুলো যদি মহারাষ্ট্র যদি একটা বাড়ি হয়, সেখানেও ওখানে মানুষ বলছে আমরা লজ্জা পাচ্ছি। সেখানে তো ওনাদের সরকার রয়েছে, তারপরেও এত যে মেয়েদের এগেনস্টে, মেয়েরা যে এদের এগেনস্টে এত যে কথাগুলো আসছে, এত যে মানে অভিযোগগুলো করছে, এবং এত মেয়েদের সাথে যে ঘটনাগুলো হচ্ছে, তখন ওনাদের লজ্জাটা কোথায় থাকে? তখন ওনাদের লজ্জাটা কি এরকম ঘোমটা দিয়ে নেই নেয় লজ্জাটা? আর আমার কথাটা হচ্ছে, উনি যে বাংলায় দাঁড়িয়ে রয়েছেন, বাংলায় উনি যে যাকে নেতা বলেন, শুভেন্দু অধিকারী, তাকে ওনারা আগে চোর বলতেন। চোর বলে ওনার ছবি দিয়ে, টাকা দিয়ে অনেক কিছু পোস্ট করার পর এখন তাকে নেতা বানিয়েছেন। তো ওনার লজ্জা লাগে? উনি একজন মানুষ হিসেবে, ওনার বিবেক হিসেবে, ওনার বিবেকে বাধে যে কাউকে চোর বললাম, এখন নেতা বললাম, তখন লজ্জাটা লাগে না? আচ্ছা, যে রাজ্যগুলো তোমাদের হাতে রয়েছে, সেই রাজ্যগুলোতে এখন মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে, তখন তোমাদের লজ্জা লাগে না? তখন তোমরা কোন স্টেপ নিয়েছিলেন? মণিপুরে নিয়ে তোমরা কি স্টেপ নিয়েছো? উত্তরপ্রদেশে তোমরা কি স্টেপ নিয়েছো? ব্রিজভূষণের এগেইনস্টে বেশ, কেন সাপোর্ট করেছো? বেশ বেশ, আমি এবার সন্দীপাদির কাছে যাব। সন্দীপাদি, আজ 29শে আগস্ট অধীর রঞ্জন চৌধুরীও র্যালি বের করেছিলেন, আন্দোলন প্রদর্শন করেছিলেন। আপনাদের এই মোমেন্টে রিয়াকশন কি? 3টে অডিও কল ভাইরাল হয়েছে এবং সেখানে স্পষ্টত শোনা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন তিনি, এবং 3 রকম কথা 3বার, একবার অসুস্থ, একবার গুরুতর অসুস্থ, একবার আত্মহত্যা। কি হচ্ছে? আমি শোনা যাচ্ছে আমার কথা? একেবারে স্পষ্ট, বলুন। আমি তো সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি এতটা পরে এসে আমি জয়েন করেছি, যে কোনো একটা টেকনিক্যাল কারণেই হোক, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। ব্যাপারটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক, এবং আমরা আশাহত নই, কিন্তু আমরা প্রচন্ডভাবে মর্মাহত এই মুহূর্তে, যে কাইন্ডলি আমাকে আলাদা রাখবেন না, কাইন্ডলি আমাকে প্যানেলে রাখুন, প্যানেলে রাখুন, পিসিআর প্লিজ, প্যানেল। হ্যাঁ, তো সেটাই বলতে চাইছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, পিসিআর সিঙ্গেল ফ্রেম নয়, হ্যাঁ কাইন্ডলি সিঙ্গেল ফ্রেম নয়, এবং শুধুমাত্র মানে গোটা দেশের মধ্যে একজনই মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে দেখে আমাদের গোটা রাজ্যের মা বোনেরা ঢেলে ওনাকে ভোট দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের কথা এখন বলবো না, সেগুলো আলাদা। বিধানসভাতেও ভোট দিয়েছেন সুন্দর করে, লোকসভাতেও দিয়েছেন, অনেকগুলো এমপি উনি পেয়েছেন, অনেকগুলো এমএলএ উনি পেয়েছেন। আজকে আমার ভাবতে অবাক লাগছে যে এই হেন একটা রাজ্যে এনসিআরবি রিপোর্ট যদি আমরা ধরি, এনসিআরবি যে লেটেস্ট রিপোর্টটা, সেখানে 36,738 খানা কেস অনলি ক্রাইম এগেনস্ট উইমেন পেন্ডিং আছে। তার মধ্যে তো পক্সো অ্যাক্ট গুলো তো আছেই। আমাদের গোটা দেশের ক্রাইম এগেনস্ট উইমেনের রেট 69.5%। সেখানে শুধুমাত্র পশ্চিম বাংলায়, আমরা যদি স্টেট ওয়াইজ যাই, শুধুমাত্র পশ্চিম বাংলায় 71%। এটা আমরাও বলছি না, না বিজেপির সাথে আমার চরম বিরোধিতা আছে, কিন্তু এটাও বলছি যে এটা সেন্ট্রাল থেকে এই রিপোর্টটা, এনসিআরবি রিপোর্ট সেন্ট্রাল থেকে তখনই এনসিআরবি রিপোর্ট বেরোয় যখন রাজ্য থেকে রিপোর্টটা যায়, আদারওয়াইজ সেন্ট্রাল সেই রিপোর্টটা বানাতে পারবে না। সুতরাং যে মহিলা সুরক্ষার কথা বলা হচ্ছে আজকের দিনে, যে দলটিতে নাকি 50% অ্যাবাভ 50% মহিলাদের নিয়ে চলছে, এমপি মহিলা, এমএলএ মহিলা, পঞ্চায়েত সদস্য মহিলা, অমুক মহিলা, তমুক মহিলা, যে দলের নেত্রী মহিলা, সেই রাজ্যে কেন এটা হতে যাবে? এবং দেখা যাচ্ছে যে, আমি যদি আরেকটা স্ট্যাটিস্টিক্সে যাই, দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ টপ 5 রাজ্যের মধ্যে আছে, যে সবচেয়ে বেশি কনভিকশন রেট, মানে কি বলে, এফআইআর রেট বা জিডি এন্ট্রির বেলা, মানে জিডি এন্ট্রির বেলা যদি সবচেয়ে বেশি পার্সেন্টেজ হয়, বা এফআইআর এর বেলা যদি সবচেয়ে বেশি পার্সেন্টেজ হয়, তার মানে এইটা না যে সেই স্টেটের অবস্থা, পুলিশ খুব সজাগ হয়ে কাজ করছে। পুলিশ সজাগ হয়ে কাজ করছে না, তাই জন্যই এইগুলো হচ্ছে কাণ্ডগুলো, তাই জন্যই মানুষ গিয়ে কমপ্লেন জানাচ্ছে। এটা কিন্তু পুলিশের সাকসেসফুল দিক নয়, সাইড নয়। পুলিশ যে ব্যর্থ, এবং সেই পুলিশদের চালাতে সেই ডিপার্টমেন্টের হেড পুলিশ মন্ত্রী ব্যর্থ, এই তো গেল পুলিশের সাইড। আমাদের রাজ্য এসিড অ্যাটাক, শুধুমাত্র না, ধর্ষণ না, এসিড অ্যাটাকে আমাদের রাজ্য গত পরপর 3 বছর ধরে আমাদের রাজ্য টপে আছে। কোনো সময় উত্তরপ্রদেশ টপ হচ্ছে, কোনো সময় পশ্চিম বাংলা টপ হচ্ছে। এখানে আজকে আমি বিজেপি তৃণমূলের কথায় এখন যদি আমি নাই যাই,
আমি শুধু আর শুধুমাত্র যদি মহিলা সুরক্ষার কথায় আসি, তাহলে বলবো যে কোন সরকার, আমাকে সবার সাথে ফ্রেমে রাখুন, কিছু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে, আপনাকে দেওয়া হবে। আমি সন্দীপদি আপনি বলুন। বারবার বলছি যে কোন সরকার, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, কোন সরকারের হাতে নেই যে সমাজে যারা ক্রিমিনাল মাইন্ডেড আছেন, যারা রেপিস্টরা আছেন, তাদেরকে আটকাবে গিয়ে না তুমি করো না। জনসচেতনতা বৃদ্ধি করাটা একদম জরুরি, কোন সরকার সেটা আটকাতে পারবে না। তাও বলছি ধর্ষণ সামাজিক ব্যাধি, সেই সামাজিক ব্যাধিকে যদি রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়, সেটাকে কোন ব্যাধি বলা হবে? তাহলে আজকে আমি তৃণমূলের কাছে জিজ্ঞেস করতে চাইছি এবং বিজেপির দাদার কাছেও জিজ্ঞেস করতে চাইছি, দাদা, যে আপনি তৃণমূলের ভাইটিকে বলছিলেন যে পশ্চিমবাংলা বললেই মণিপুরে যেটা হয়েছে নিন্দনীয়, পশ্চিমবাংলায় যেটা হয়েছে জঘন্য, মণিপুরে যেটা হয়েছে জঘন্য। আপনি বলছেন ভোটার আই কার্ড চেঞ্জ করে ফেলুন। কেন আমি ভোটার আই কার্ড চেঞ্জ করে ফেলবো? আমি যে দেশে আছি সেই দেশটা ইউনিয়ন অফ স্টেটস। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে এই গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যা খুশি হোক সেটা নিয়ে কথা বলার জন্য। না, মণিপুরে বিধানসভা ভোটে লড়াই করতে গেলে অমলেন্দু দা, ভোটার কার্ডের কথা বলছেন। আমি কারোর মাঝখানে কথা বলি না, আমি বলিনি, আপনি জানেন। আমি বলছি যে তৃণমূল এরকম একটি দল যারা আজকের দিনেও মনে করে যে তৃণমূলের মধ্যে কেউ এটা করেনি, কিন্তু সে চুরি হোক, দুর্নীতি হোক, আমি বলছি না গোটা দলটা চোর, গোটা দলটা দুর্নীতিবাজ, গোটা দলটা ধর্ষক, কিন্তু যারাই ধরা পড়ছে তারা কোনো না কোনো ভাবে তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত এটা তো বলতে হবে। কেউ বলছেন আরো বেশি করে পুলিশ নিয়োগ করতে হবে। আরে পুলিশের ভূমিকা হাঁসখালিতে আমরা দেখেছি, সেই মাইনর বাচ্চাটিকে, মেয়েটিকে কাপড়ে জড়িয়ে তার দেহ নিয়ে তাড়াতাড়ি একদম ডিক্ট হাতরাসের মতো নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আরজি করে যেটা হলো যে কেন এত তাড়া ছিল সেই ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার। এই যে অডিও ক্লিপগুলো আজকে ভাইরাল হয়েছে, আমি সিবিআইয়ের কাছ থেকে জানতে চাইছি আজকে আমরা যে এই অডিও ক্লিপগুলো মিডিয়ার কাছে আছে, মিডিয়ার মাধ্যমে আমাদের জনসাধারণের কাছে পৌঁছে গেছে, সিবিআইয়ের হাতে এগুলো নেই, সিবিআইয়ের হাতে এই ক্লিপগুলো নেই। এবং তার সাথে সাথে যদি তৃণমূলও যদি বলে, আমরা বলছি না মমতা ব্যানার্জি বলেছেন ধর্ষণ করুন, আমরা একবারও বলছি না সেটা, কিন্তু যেই দপ্তরের এগেনস্টে, যেই দপ্তরে থেকে সেই কালপ্রিট সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষের এগেনস্টে এতগুলো নেক্সাস চালাবার দাবি সেই 1 বছর আগে থেকে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আলকাতরা হাতে নিয়ে ঘোরেন, বিরোধীদের হাড়ির খবর রাখেন, তিনি সেটা জানেন না। মানে বিরোধীদের হাড়ির খবর রাখতে রাখতে নিজের দলের রত্নমানিকেরা কি কুকীর্তি করে বেড়াচ্ছে সেটার উনি সময় পাননি, শুধু বিরোধীদের হাড়ির খবর রেখে গেছেন। এবং সর্বশেষে বলছি, শুভেন্দু অধিকারী, অমলেন্দু বাবু, আমি কালকেও বলেছি, আমি আর আজকে রিপিট করতে চাই না, আমি আবারও বলছি, এই যে মিছিলটা বনটা বিজেপি ডেকেছে, বা মিছিলটা যেটা ছাত্র সমাবেশটাকে যেটা বিজেপি উদ্বুদ্ধ করেছে বা ব্যাকআপ দিয়েছে, এইখানে যে জনরোষটা তৈরি হচ্ছিল পুলিশের এগেনস্টে, গভর্নেন্সের এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে, আমলাদের এগেনস্টে, সেটাকে কিন্তু থিতু করা হলো, এবং সেই সুবিধাটা কিন্তু করে দিয়েছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী। বেশ, আমি রুবি ম্যাডামের কাছে যাবো। অনেকক্ষণ ধরে রুবি ম্যাডাম শুনছেন। রুবি ম্যাডাম, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, যে কথা সন্দীপাদিও বললেন, যে তৃণমূল, কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দলের সম্বন্ধে খোঁজ রাখছেন, কিন্তু ভেতরে ভেতরে নিজের দলে কি চলছে সেটা দেখতে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে রুদ্রাঙ্কু এই কথাটি স্বীকার করলো যে কোনো এক জায়গাতে ফেইলিয়ার হচ্ছে, গাফিলতি ছিল। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একেবারে বলছেন ছাত্রদের সভা থেকে যে কে কোথায় ফান্ডিং করছেন সবই তার কাছে রয়েছে, চাইলেই তিনি এন্ডিং করে দিতে পারেন। রুবি ম্যাম, ফান্ডিং, এন্ডিং, পেন্ডিং বা যে কোনো কিছু উনি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু উনি একটা কথা ভুলে যাচ্ছেন, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী এবং উনি মুখ্যমন্ত্রী। মমতাকে আমি এতটা বোকাও ভাবি না যে মমতা যে কথা বলছে যে আমরা একটা আইন করে সেই আইনে ধর্ষকদের খুব তাড়াতাড়ি আইনে তাদের বিচার করে তাদের শাস্তি দেবো, তাদের ফাঁসি দেবো। মমতা কি এতটাই বোকা যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে, যে কাজটা হয়ে গেছে সেটা যখন আইনত চলে এসেছে সামনে, তারপরে নতুন আইন করে সেই জিনিসটাকে আবার পুরনো ফিরিয়ে নিয়ে গিয়ে তার এফেক্ট দেওয়া,
তো মমতাকে আমি এতটা বোকা ভাবতে পারি না, আর অভিষেককেও আমি এতটা বোকা ভাবি না। এনকাউন্টার করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। অবশ্য ও তো বাল্যচ্ছিন্ন ব্যাপার, ওর খুব একটা এও নেই। আর একটা কথা তুমি জিজ্ঞেস করেছিলে যে কারা এই সিভিক ভলান্টিয়ার হচ্ছে, সিভিক ভলান্টিয়ার, তারপরে তোমার 100 দিনের কাজ, এরা কারা হয় জানো? শুদ্ধ তৃণমূল করতে হয়। তৃণমূল করলে, দাদা ধরলে, ঠিক জায়গার দাদা ধরলে তারা এগুলো পেতে থাকে। কাজে এদের আজকে যেটা সুপ্রিম কোর্ট বলছে বা সিবিআই বলছে বা সিআইএসএফ বলছে যে প্রত্যেকটা যারা এই রকম কাজে ব্যবহৃত হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা জানে। কিন্তু মমতার ব্যাকগ্রাউন্ডটা আগে জানা দরকার, যে মমতার কি ব্যাকগ্রাউন্ড আছে এবং কি তার এত মানে ভালোবাসা সন্দীপ ঘোষের প্রতি, তাকে কোনো রকম শাস্তি দিচ্ছে না। তাকে এতদিন ধরে এসআইটি গঠনের আগে পর্যন্ত যখন মেয়েটি খুন হলো, ধর্ষিতা হয়ে, অত্যাচারিতা হয়ে খুন হলো, সঙ্গে সঙ্গেই তো প্রথম সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। তারপরে তোমরা অডিও শোনালে 3টে অডিও। প্রথমে বলা হলো অত্যন্ত নিষ্ক্রিয় কণ্ঠে, প্রথমে বলা হলো যে এটা একটা অসুস্থ, আপনারা আসুন। আপনারা কি আসতে পারবেন? মানে না এলেও চলবে, আপনারা কি আসতে পারবেন অসুস্থ? আমরা সাধারণত কি ভাবছি, কি মেয়ে ডাক্তার, সে হাসপাতালে রয়েছে, এবং রুবি ম্যাম অত্যন্ত সাবলীল ভাবে, আমি আসছি যে কথায়। এবং কি হয়, আমি একজন ডাক্তার, আমি হাসপাতালে রয়েছি, আমাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয়েছে অসুস্থ। এত ক্যাজুয়ালি বলেছে অসুস্থ, তার মানে হাত পা ব্যথা হয়েছে কিংবা জ্বর হয়েছে সামান্য। এটাতে আসতে বললে আমি জানি না কেন মানে রিয়াক্ট করবেন ওর বাবা মা। এবং ওর মা বারবার জানতে চাইছেন কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন। আমি জানি না, ডাক্তার বলবে। আমি যতদূর জানি হসপিটাল সুপাররা ডক্টরই হয়ে থাকে, নন ডক্টর হসপিটাল সুপার আমার জ্ঞানে নেই। আমি জানি না এই ভদ্রমহিলা কে এবং কি, উনি সত্যি সত্যি সুপার কিনা, না সুপার অফিসের কোনো নার্স বা কোনো কর্মচারী এটা বলছে কিনা সেটা আমি জানি না। সেকেন্ড টাইম কি বললো, গুরুতর অসুস্থ হওয়ার পরে তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ হলে এমার্জেন্সিতে কেন ভর্তি করবে? গুরুতর অসুস্থ হলে তাকে আইসিইউ নয় তো আইটিইউ নয় আইসিসিউতে ভর্তি করবে, করে তাকে প্রপার ট্রিটমেন্ট দেবে। এবং তখনও কিন্তু তারা জানে যে মেয়েটি ধর্ষিত এবং অত্যাচারিত হয়ে তিনি মারা গেছেন, তখনও কিন্তু এই কথা বলে যাচ্ছে গুরুতর অসুস্থ অথচ এমার্জেন্সিতে ভর্তি। মেলাতে পারছো কি? আমি ডাক্তারও নই বা তুমিও ডাক্তার নাও, কিন্তু মেলাতে পারছো কি গুরুতর অসুস্থ হয়ে এমার্জেন্সিতে ভর্তি? এমার্জেন্সিতে গুরুতর অসুস্থ অবস্থায় কখন আনে? যখন বাইরে থেকে কোনো পেশেন্টকে নিয়ে আসে তখন প্রথমেই তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ হোক বা যাই অসুস্থ হোক, গুরুতর অসুস্থ হলে তো আরো আগে ভর্তি করবে, তারপরে সেখান থেকে ইমিডিয়েটলি ট্রান্সফার করবে আইসিইউ, আইটিইউ বা আইসিসিউ। তার কোনোটাই হলো না, তাকে বলে দিল যে গুরুতর অসুস্থ, তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। সেটাও অত্যন্ত নিষ্ক্রিয়। গলাটা কিরকম নিষ্ক্রিয়, মানে কিছুই হয়নি, কেউই কারণে কিছু হয়নি। লাস্ট কথাটা কি হলো, যে মেয়েটি আত্মহত্যা করেছে। তার মানে আগের যে কথাগুলো বলা হচ্ছিল সেগুলো সর্বৈব মিথ্যে। এই মিথ্যে বলার জন্য সেই সুপারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট কেন করা হলো না? আর সুইসাইড করেছে যে বলেছে, সুইসাইডাল এভিডেন্সটা কি? তাকে তো বলতে হবে সুইসাইডাল এভিডেন্স কি, কেন আমরা তো আইনের লোক, আমরা এভিডেন্স দিয়ে কথা বলবো, কোনো সুইসাইডাল এভিডেন্স নেই। খুব ভালো করে যদি অডিওটা একটু খেয়াল করা যায় রুবি ম্যাম, খুব ভালো করে যদি অডিওটা খেয়াল করা যায়, তিনি কিন্তু আরও একটা কথা বলছেন, হয় আত্মহত্যা কিংবা মারা গিয়েছেন, আত্মহত্যা কিংবা মারা গিয়েছেন। একটা মানুষ যদি শেয়ার না হয়ে একটা মানুষের মৃত্যু বা অন্তিম কথা বলতে পারে, তাকে তো সুমোটো অ্যারেস্ট করা, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তার এগেইনস্টে কোনো জিডি এন্ট্রির দরকারই হয় না। আর একটা কথা যেটা আমার মনে হয়েছে, যে দেখবে পরে যখন হুলিগানিজম করে দোতলাটা ভাঙচুর করা হলো, তিনতলাটা যেখানে ডেড বডিটা পাওয়া গেছিল সেটা ভাঙচুর করা হয়।
তাহলে এমন নয় তো যে দোতলাতে অত্যাচার করে দোতলাতে মেরে ফেলে তিনতলায় নিয়ে গিয়ে ডেড বডিটা ফেলে এসেছে, সেই জন্য এভিডেন্স লোপাট করার জন্য এই দোতলাটা ভাঙচুর করেছে, তিনতলাটায় হাতও দেয়নি তারা। তারা নিশ্চয়ই এত বোকা নয়, মমতা এবং মমতার লোকেরা এত বোকা নয় যে যেখানে ঘটনাটা ঘটেছে ভুল করে সেই জায়গাটা না করে অন্য একটা জায়গা ভাঙচুর করবে। এই তো গেল এই দিকগুলো। তারপরে সিবিআই যতক্ষণে নিযুক্ত হলো, সিবিআই নিযুক্ত হওয়ার আগে পুলিশ কি করলো সেটা তো আমাদের জানা দরকার, যে পুলিশ অ্যাকচুয়ালি কি করেছে। পুলিশের উপরে কোনো রকম অ্যাকশন কোর্ট কিন্তু এখনো নেয়নি। বেশ 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 আবার আসবো। শেষ কথা তোমাকে বলে নিই, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রথমেই কি বলেছিল, আমি সিবিআই চাই। অথচ যেদিন কোর্ট, সেদিন চিফ জাস্টিস দিতে চাইলেন সিবিআই, এই রাজ্য সরকারের আইনজীবীরা প্রচন্ড ভয়েমেন্টলি তারা অপোজ করেছিল, বলেছিল এখন দিতে হবে না, রোববার পর্যন্ত দেখুন, তারপরে মানে রোববার পর্যন্ত আরো প্রমাণ লোপাট করে দিই, তারপরে আপনারা যা করবেন করুন। এই তো তাদের চরিত্র, এই তো তাদের চেহারা, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে কি বলবে এবার তোমরা? বেশ, আরও একটি তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। তিলোত্তমা কাণ্ডে আরও বড় অসঙ্গতি পানিহাটি শ্মশানের তরফ থেকে ইতিমধ্যেই যা দাবি করা হচ্ছে তা অত্যন্ত বিস্ফোরক, এবং তার সঙ্গে সঙ্গে পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে মিল নেই ডেথ সার্টিফিকেটের। দেখুন সেই প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, তিলোত্তমা কাণ্ডে আরও বড় অসঙ্গতি, পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে মিল নেই ডেথ সার্টিফিকেটের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। শ্মশানের রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। এই রেজিস্টার দেখেই ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে। দুটি নথিতে উল্লেখ করা সময়ের মধ্যে এত ফারাক কেন? এই অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাচ্ছেন তিলোত্তমার বাবা মা। অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রাক্তন সিবিআই আধিকারিকও। অসঙ্গতির পর অসঙ্গতি, তিলোত্তমার মৃত্যুর জন্য কারা দায়ী সেই প্রশ্নে যখন উত্তাল গোটা দেশ, তখন আরও বড় অসঙ্গতির প্রশ্ন সামনে এলো। 9 আগস্ট ঠিক কখন মৃত্যু হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসকের, তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা। পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে মিলই নেই ডেথ সার্টিফিকেটের। পানিহাটি শ্মশানের তরফ থেকে যা দাবি করা হচ্ছে তা বিস্ফোরক। গত 9 আগস্ট সকালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করের সেমিনার রুম থেকে। অনেকক্ষণ পর খবর দেওয়া হয় তার পরিবারের কাছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে বিক্ষোভ শুরু করেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। ফরেনসিক পরীক্ষার পর ওই দিনই আরজি করে হয় তিলোত্তমার ময়নাতদন্ত। তারপর রাতে বাবা মায়ের হাতে দেহ তুলে দেওয়া হয়। ওই রাতেই দাহকাজ সম্পূর্ণ হয়। ঘটনাক্রম ছিল মোটামুটি এই রকমই। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় 9 আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। এবার ট্রাইব টিভি বাংলার হাতে এলো শ্মশানের রেজিস্টারের কপি। পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে। দুটি নথিতে উল্লেখ করা সময়ের মধ্যে এত ফারাক কেন? শ্মশান ম্যানেজারের বক্তব্য, ডেথ সার্টিফিকেট দেখেই ওই সময় 12টা 44 মিনিট লেখা হয়েছে। ম্যানেজার বলছেন, কেউ বললেই তো আর লিখতে পারবো না। ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা, সেই জন্যই আমরা লিখেছি। কোনো ভুল হচ্ছে না। আমি কি ডাক্তারের ওপর দিয়ে যাব নাকি? এই অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাচ্ছেন তিলোত্তমার বাবা মাও। মৃত চিকিৎসকের বাবা বলেন, আমার মেয়েটার ধর্ষণ আর খুনের পিছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত। অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসও। তিনি বলেন, এটা অনেক বড় অসঙ্গতি। এটা কি করে হয়? এর থেকে অনেক কিছু সামনে আসবে। এই অপরাধ যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। প্রথমে তো অমলেন্দু বাবুর কাছে ক্ষমা প্রার্থী, তখন এইভাবে রিয়্যাক্ট করছিলাম, কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করবেন প্যানেল ডিসকাশনে প্রত্যেকের কথা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমি অলওয়েজ চেষ্টা করি যেন সবার কথা স্পষ্টভাবে সবার কাছে যায়। ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন আগামী 5 মিনিট
ওপেন ডিবেট টাইম, যে কাউকে ক্রস করতে পারেন, কিন্তু হাত তুলতে হবে। কিন্তু আমার প্রথম প্রশ্নই যাবে সরাসরি প্রশ্নবান রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, এটা কি? একজন সরাসরি বলছেন ডেথ সার্টিফিকেট, ঘাট সার্টিফিকেট সেখান থেকে তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট, টাইমিং কি করে আলাদা হয়ে যায় রুদ্রাঙ্ক? দেখুন, যে অভিযোগটা আসছে বা যে টাইমিং এর যে ব্যাপারটা আছে, এটা সম্পূর্ণভাবে এটাকে মানে এটা দেখা হবে যে এই বিষয়টা কেন এরকম ভাবে ঘটেছে, এবং এটার পেছনে মানে আমাদের মানে পুরো বিষয়টার পেছনে যে কি গাফিলতিটা হয়েছে সেটা দেখা হবে। এবং এটাকে নিয়ে যদি কেউ যদি আবার যদি রাজনৈতিক রং লাগাতে চায় বা কিছু করতে চায়, কারণ যদি কোনো কিছু মনে হয়ে থাকে পার্সোনালি, অনেকের অনেক তথ্য এখন উঠে আসছে, তো তিনি সেটা সিবিআই জানাবেন। বলুন। আমি রাজনৈতিক রং, তোমরা তো আমাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেখেছো, আমি রাজনৈতিক রং লাগাতে চাই না, কোনো কিছুই করতে চাই না। আমি বলতে চাই এই সময়ের ফারাক থেকে দুষ্কৃতি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই সময়ের ফারাকে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে এভিডেন্স। আরো লাউডস্পিকার অন রয়েছে, প্লিজ সেটাকে অফ করুন। আমার লাউডস্পিকার অফই আছে। কারো লাউডস্পিকার অন নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, এবার ঠিক রয়েছে। রুবি ম্যাম বলুন। ব্যাপারটা হচ্ছে যে এই যে টাইমের ফারাক, এটা কিন্তু আমি কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলো বা তোমার ফরেনসিক এভিডেন্সেস বলো, এই সময়ের ব্যবধান থেকে কিন্তু ব্যাপারগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর একটা দুর্বৃত্ত এবং একটা অপরাধী কোন সময়ে কোথায় ছিল তার অ্যালিবাইটা এটাতে কিছুতেই প্রমাণ করা যাবে না, তার কারণ দুটো সময় আলাদা। এই সময়ের ফারাকটাকে ঠিক করতে হবে, এবং এর জবাব আমি কিন্তু মমতার কাছেই চাইবো। সে তো পুলিশ মন্ত্রী, সে তো স্বাস্থ্যমন্ত্রী, সে তো মুখ্যমন্ত্রী। সে বলুক যে কি করে সে তার লোকেদের শাস্তি দিক, তাদের প্রশ্ন করুক যে এইরকম ফারাক কি করে হয়, তাতে দুর্বৃত্তায়নের সুবিধে হয়। এটা কি সুবিধে করে দেওয়া হচ্ছে দুর্বৃত্তায়নকে? বেশ, আমি অবলেন্দু বাবুর কাছে যাবো। অবলেন্দু বাবু হাত তুলছিলেন, বলুন। দেখুন, আইনের কাছে এভিডেন্সের অনেক গুরুত্ব আছে। এই আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডে 1 থেকে বুঝে গেছেন যে এটা যেহেতু একটা নেক্সাস, কেউ না কেউ অপোজ করবে এবং এই বিচার প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট অব্দি করাবে। সেখানে আজকে তিনি যে কাজটা করেছেন, ইচ্ছে করে করা কাজ, কেননা আজকে করেছেন মানে করিয়েছেন। কাজটা কি করেছেন না, আজকে এভিডেন্সের যাতে গরমিল থাকে। আজকে আপনারা জানেন কামদুনি কাণ্ডে যখন অ্যাকিউজডরা ছাড়া পেয়েছিল, তখন আদালত ভৎসনা করেছিল পুলিশের কেস ডায়েরিগুলোকে। পুলিশের ক্রমাগত কেস ডায়েরিতে যে রিপোর্টগুলো লিখেছিল তার মধ্যে অনেক অসঙ্গতি ছিল। এটা জেনে শুনে ডকুমেন্টে অসঙ্গতি করা হয়েছে, যাতে আজ থেকে ধরুন যে পরবর্তীকালে বিচার প্রক্রিয়াতে এই এভিডেন্সের অসঙ্গতিটাকে স্টেটের অ্যাডভোকেটরা দেখাতে পারেন এবং সেখানে একটা বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে। এটা জেনে বুঝে বলছি তো, এটা স্টেট স্পন্সর মার্ডার। স্টেট স্পন্সর মার্ডার হলে স্টেট অনেক কিছু ভাবনা চিন্তা করে কাজগুলো করে, যেটা করা হয়েছে। যার জন্য আজকে যে ভিডিওটা এসছে সেখানে দেখা যাচ্ছে যে ফরেনসিক এক্সপার্ট, অ্যাডভোকেট, এরা সব ঘটনাস্থলে আগে থেকে গিয়ে আজকে বিচার প্রক্রিয়া তদন্ত কাদের মাধ্যমে হয়? বিচার প্রক্রিয়া অ্যাডভোকেটদের মাধ্যমে হয়। অ্যাডভোকেটরা রিপ্রেজেন্ট করেন, কি কি রিপ্রেজেন্টেশন আসতে পারে সেটা আগে থেকে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। সেই নলেজটা ফরেনসিক এক্সপার্টের কাছ থেকে নেওয়া হয়েছে, কিভাবে এই ঘটনাটাকে বা সার্কামফারেন্সকে কিভাবে টেম্পার করলে সেটা পরবর্তীকালে যত বড় ফরেনসিক এক্সপার্ট এলেও সেটাকে না ধরতে পারে, তার জন্য তার কাছ থেকে আগে তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেগুলো সব করা হয়েছে। তো এটা, এবং যেটা যে যেখানে মারা যাচ্ছে, যারা মেরেছে তাদেরকে দিয়েই পোস্টমর্টম করানো হয়েছে। তো টোটালি স্টেট স্পন্সর মার্ডার এটা। তার জন্য এইসব অসঙ্গতি জেনে বুঝে ডে 1 থেকে করে আসা হচ্ছে। আর বাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছেন বলে আজকে ঘটনার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছেন। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চিতিয়ে রাস্তায় লড়াই করছে তৃণমূলের এই স্টেট স্পন্সর যে আজকে আরজি করে যে আমার
বোনকে আজকে স্টেট স্পন্সর যে আজকে মার্ডার করার পরে, ধর্ষণ করার পরে সেটাকে আরো ধামাচাপা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করার জন্য শুধু নয়, এই মমতা ব্যানার্জির রুদ্রাঙ্ক, পদত্যাগ রুদ্রাঙ্ক। চেয়ে এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই আমাদের এখন দাবি একমাত্র। রুদ্রাঙ্ক, দেখুন, আপনার সময় আমি বলিনি, তো আপনি বলতে দেবেন, আপনি বারবার ঢুকে যান কথার মাঝখানে। বিষয়টা হচ্ছে উনি দেখবেন বলতে গিয়ে একবার থেমে গেল, তোতলে গেল যে কখন সেই রায়টা হবে, তখন একটা কনফ্লিক্ট হবে এটাকে নিয়ে। তো বিষয়টা উনিও মনে করছেন যে একটা বিষয় ওনার সাবকনসিয়াস মাইন্ডে আছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে জলদি খুব তাড়াতাড়ি 50 দিনের মধ্যে যে আইনটা আনা উচিত সেটা দরকারি, এটা ওনার মনে হচ্ছে, কিন্তু উনি বিজেপি করে বলে বলতে পারছে না, ওনার ভেতর কথাই বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা বলি যে বিজেপি বুক চিতিয়ে লড়াই করতে গিয়ে আরএসএস এর ছেলেকে ছাত্র সমাজের নেতা বানিয়েছে, যার এগেনস্টে ধর্ষণের অভিযোগ আছে। এবং আজকে সকালবেলায় পানিহাটিতে স্পন্দন দাস বলে একজন বিজেপির নেতা, তিনি একজন মহিলাকে, আয়াকে কালীগঞ্জ থেকে এনে তার বাড়িতে যৌন নিগ্রহ করে সকালবেলায় লক করে রেখে দিয়েছে, মোবাইলটা রেখে দিয়েছে, সে পালিয়ে বেরিয়ে এসে বলছে এরকম ব্যাপার, মানুষ গণ ধোলাই দিয়েছে সেই বিজেপি নেতাকে। তারপরে লজ্জা লাগে। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, আমি একেবারে সন্দীপাদির কাছে চলে যাব। তার আগে আমার ক্যামেরা ভাইকে বলবো একবার একটা জিনিস দেখানোর জন্য। পোস্টমর্টম রিপোর্ট তো সবার কাছে, অনেকের কাছে হয়তো পৌঁছে গিয়েছে, কিন্তু পানিহাটি পৌরসভা থেকে শবদাহের ঘাট সার্টিফিকেটটা একবার দেখুন, আপনাদের সামনে রাখছি। সেখানে দেখুন স্পষ্টত, ভালো করে যদি খেয়াল করেন আপনারা, সংবাদদাতার স্বাক্ষরে সেখানে কার নাম লেখা রয়েছে, কার নাম লেখা রয়েছে ভালো করে দেখুন। আমার ক্যামেরা ভাইকে বলবো একবার এটা জুম করার জন্যে, ভালো করে খেয়াল করুন। সেখানে একেবারে পৌরসভা থেকে ভালো করে দেখুন কার নাম লেখা রয়েছে, সঞ্জীব মুখার্জি, সংবাদদাতার স্বাক্ষর দেখুন, সঞ্জীব মুখার্জি। এবার আমার প্রশ্ন সরাসরি, আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি বেশি এখানে আর কথা বাড়াতে পারবো না। আপনাদের চারজনের কাছে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, আপনি এই সঞ্জীব মুখার্জিকে চেনেন? সন্দীপাদি, আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট শুরু, আনইন্টারাপ্টেড। সঞ্জীব মুখার্জিকে চিনি না, সন্দীপ ঘোষকে তৃণমূলের দৌলতে চিনতে পেরেছি। এবং আজকে আমি তৃণমূলের এই ছোট ভাইটি যে আমার এসছে এখানে, বলবো তোমরা যুব সমাজ, তোমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র। তোমরা অ্যাটলিস্ট এখন দলকে ডিপেন্ড না করে ভাই, তোমরা সাদাকে সাদা, কালোকে কালো কালো বলা শুরু করে দাও। কেননা এই যে সকালে একটা অডিও ক্লিপের একটা এক্সপোজার হলো, আজকে এখনই ডেথ সার্টিফিকেটের এটা হলো, তাতে তো একটা ক্লাস 5 এর বাচ্চাও বুঝে যাবে যে না, এটা কোনো মাত্র একটি সাধারণ খুন নয়। মানে খুন তো সাধারণ হতে পারে না, একটা খুন করো, 5টা খুন করো, খুন। কিন্তু ধর্ষণের যে কোনো ক্যাটাগরি নেই, ধর্ষণের মতো এরকম একটি মানে কি বলবো, নৃশংস ঘটনা, তার উপর মার্ডার। মানে এইবার কিন্তু তোমাদেরও কিন্তু রাস্তায় নামার সুযোগ হয়েছে। ওই মাননীয়ার মতন না যে দোষীদের শাস্তি চাই, উনি কোন দোষীদের শাস্তি চাইছেন উনি নিজেই বলতে পারবেন। এবং যে কথাটা ছিল যে রাজনৈতিক রং লাগাবেন না, তৃণমূল থেকে বারবার এটা বলা হচ্ছে রাজনৈতিক রং লাগাবেন না। আমি তো এখানে সমাজসেবী হয়ে আসিনি, আমি তো আমার রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে এসেছি, তাই না? সুতরাং আমি তো রাজনীতির কথা বলবো ভাই। রাজনীতির কথাটা এটাই যে তোমরা যখন মিছিল করো, মাননীয়া যখন মিছিল করেন বিচার চাই, শাস্তি চাই, তখন সেখানে তৃণমূলের পতাকাগুলো কি করে? আর তোমরা করলে তোমরা যদি করো সেটা ঠিক আছে, বাকি বিরোধীরা যদি করে, কংগ্রেস যদি করে, বা কেউ যদি করতে চায়, তখন রাজনৈতিক রং লাগাবেন না ইত্যাদি ইত্যাদি কথাগুলো বন্ধ করে সাদাকে সাদা, কালোকে কালো বলা শুরু করো। আমি ঠিক এই জায়গাতে আর সময় দিতে পারছি না। সন্দীপাদি, হ্যাঁ শেষ করুন। বলছি একটা লাইন বলে শেষ করছি, যে আগুন পাশের বাড়িতে লেগেছে বলে যে আমার বাড়িতে লাগবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি যদি পাশের বাড়ির আগুনটা যদি না বোঝাতে সাহায্য করি, এই আগুনটা কিন্তু দাবানলের মতো আমার বাড়িতেও এসে লাগবে। বেশ, আর সময় দিতে পারছি না। আমি একদম সরাসরি, যে আজ ভিকটিমের গায়ের ওপরে যে চাদর, সেই চাদর নিয়েও বড্ড জল ঘোলা হয়েছে সারাদিন ধরে, আর ঠিক সেই জায়গাতে ডিসিপি ইন্দিরা মুখার্জি কি বক্তব্য রেখেছেন একবার আপনাদের সামনে রাখতেই হচ্ছে। দেখুন, প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল, সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইনকোয়েস্ট, ফরেনসিক, সিজার 3টের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে
ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ব্রিফগুলোতে কি কি সিজ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে। তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছেন সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে, লালটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটাই আমি আপনাকে বলে দিলাম। সেটা সিজ হয়েছে, এটা আপনাদের আগে বলা হয়েছে। ফলে আজকের নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই, আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হচ্ছে। মাথার দিকে একটা লাল রঙের একটা চাদর দেখা যাচ্ছে, ওটা কি সিজার হয়েছে বা ওটা কি ব্যবহার হয়েছিল কিছু? দেখুন, ওটা সিজার অনেক আগে হয়েছে, মানে এটা আগেই আপনাদের বলা হয়েছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে আমি বুঝলাম, লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআই কে দেওয়াও আছে। লাল এবং নীল দুটো দেওয়া হয়েছে। দেখুন, সিজারে অনেক কিছু ছিল। আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে, কখনো সবুজ পাওয়া গেছে। তো এটাই আমি বলে দিচ্ছি, চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার, সেটা আগে অলরেডি হয়েছে, আপনাদের বলাও আছে। বক্তব্য সবাই শুনতে পেয়েছেন নিশ্চয়ই। আমার রুদ্রাঙ্কর কাছে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো রুদ্রাঙ্ককে, কিন্তু তার সঙ্গে শুধু একটি প্রশ্ন অ্যাড করব। কিছু মনে করো না, প্রথমেই বলছি পার্সোনাল কোনো ইন্টেনশন নেই কাউকে হার্ট করার, বাট এই নীল থেকে মানে লাল থেকে নীলের যে কনসেপ্টটা, এটা কি বামফ্রন্ট থেকে তৃণমূলের জামানার কোনো কিছু রুদ্রাঙ্ক? না, আমার এরকম কোনো জানা নেই, বুঝতে পারলেন, আমার এরকম কোনো কিছুই জানা নেই। দেখুন, যেটা বললো যে কোনো যেখানে যা জিনিস ছিল সেগুলো সবকিছুই সিবিআই কে হ্যান্ড ওভার করা হয়ে গেছে অলরেডি। আর আমার আগে যে দিদি যে কথাটা বলছিল যে আমরা হচ্ছে সোচ্চার করছি, মানে আমরা কাজ স্ট্যান্ড নিচ্ছি বা আমরা সঠিকভাবে কথা বলছি না, তবে দিদিকে একটা কথা বলতে চাই, সারা দেশের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী আছেন যিনি একদম সোজাসুজি আঙুল তুলে বলেছেন ফাঁসির দাবি চাই, এবং তার সাথে আমরাও বলছি যে সিবিআই তদন্ত করে গ্রেফতার করুক, শাস্তি দেওয়া হোক। আমাদের এই চোখে চোখ রেখে কথা বলার আমাদের সে সাহসটা আছে। আরেকটা কথা আমি বলি যে বিজেপি যে কাজটা করছে, দিদিকে একটা কথা বলি, বিজেপি যে কাজটা করছে যে নিজেরাই যেখানে দোষ করে বসে আছে তারপরে লোকের দিকে আঙুল তোলে, কিন্তু কথাটা হচ্ছে যার দিকে আঙুল তুলছে সে কিন্তু সোজাসুজি বলছে যে আমরা কিন্তু শাস্তিটা চাই, কিন্তু সেটা বলছে না, তারা সেটা থেকে দূরেও যেতে পারছে না। আমি বলতে চাই যারা এখানে সবাই বসে আছে আমার সাথে আপনারা প্যানেলে রয়েছে, আমি সবাইকে জিজ্ঞেস করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁসির দাবিটা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এনকাউন্টার বা ফাঁসি করে মারা হোক বা যে আইনটা আনা হোক, এটার সাথে কি আপনারা কেউ এমন আছেন যে কি দ্বিমত পোষণ করতে পারেন? বেশ বেশ বেশ, আমি অমলেন্দু বাবুর কাছে যাবো। অমলেন্দু বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে প্রথম দিন থেকে আজকে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর জায়গা থেকে দেখি যে এরকম ঘটনা যদি এর আগে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কেন এই ঘটনা ঘটার পরে নিজের থেকে পরিবারকে ফোন করেছিলেন? কেন মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে ইনভলভ হয়ে গেছিলেন নিচে? আজকে পুলিশ বলেছিল প্রথম দিন যে পুলিশ নিজে আনইন্টারাপ্টেড রুদ্রাঙ্ক আনইন্টারাপ্টেড আছে বলে ইনভলভ হয়েছিলেন। এর আগে রুদ্রাঙ্ক আনইন্টারাপ্টেড সময় কি ইনভলভ হয়েছিল? রুদ্রাঙ্ক আনইন্টারাপ্টেড ওখানে যারা করে দেন না, রুদ্রাঙ্ক প্লিজ। আজকে সেলফ ইন্টারেস্ট ছিল বলে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নিজে জানে রুদ্রাঙ্ক প্লিজ। স্পন্সর মানা হয়েছে, স্টেট স্পন্সর নেই বলেছে আজকে করে, স্টেট স্পন্সর স্বাস্থ্যমন্ত্রী নিজে জানতেন। রুদ্রাঙ্ক আনইন্টারাপ্টেড, আমি বারবার বলেছি প্লিজ। সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে আর্জি করে আমার বোনের খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, ওই জন্য স্বাস্থ্যমন্ত্রী আমরা চাই। আজকে স্বাস্থ্যমন্ত্রী এর জন্য নিজের থেকে বেশ বেশ বেশ, একদম অন্তিম লগ্নে এসে পালস পাওয়ার কোনো মানে হয় না। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ প্লিজ। আমি বাকিদের ফেলে ডাউন করতে বলবো। সিবিআই যদি মুখ্যমন্ত্রীকে জেরা না করে আগামী দিনে এই কেসের যে আমি দুজনকেই বলছি প্লিজ। অমরেন্দ্র বাবু হয়ে গিয়েছে, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। অ্যাপিল করবে অমরেন্দ্র বাবু প্লিজ, রুবি ম্যামকে বলার সুযোগ দিতে হবে। রুবি ম্যাম বলুন। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না না না, রুদ্রাঙ্ক অমরেন্দ্র বাবু প্লিজ, একদম লাস্ট মোমেন্টে রয়েছি, অন্তিম লগ্নে রয়েছি, এভাবে হবে না। রুবি ম্যাম প্লিজ বলুন। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রুদ্রাঙ্ক অমলেন্দু বাবু প্লিজ, আমি বিস্তারিত বলবো দুজনে ফেলে ডাউন করতে। রুবি ম্যাম বলুন। রুবি ম্যাম বলুন।
রবিমা আপনার 1 মিনিট সময় শুরু। না থাকলে কখনোই করতেন না। আরে সাধারণ জনগণের এই প্রশ্নটা করুন, স্পন্দন দাসের কি হবে? আমাকে বলছে না রুদ্রাঙ্ক, এবার আমি বলি, এক হচ্ছে অভিষেক তো আইনজীবীও নয়, কিছুই নয়। রুদ্রাঙ্ক আইনজীবী কিনা আমি জানি না। মমতা তো শুনেছি সে নাকি পাস করা আইনজীবী। তাহলে সে কি করে বলে যে এখন আমি ফাঁসির দাবি করছি? ফাঁসির দাবি কি আইনের বইতে লেখা আছে? আইনের বইতে লেখা না থাকলে তার বাইরে যাওয়া যায় না, এভাবে কিছু করা যায়। আর রুদ্রাঙ্ককে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রুদ্রাঙ্ক অমুককে তমুককে এসব বলে কি এই যে তিলোত্তমা হত্যাকাণ্ড এবং অত্যাচারী তো অত্যাচার করে যে হত্যাটা করা হয়েছিল তাকে কি রুদ্রাঙ্ক কোনোভাবে ডাইলিউট করার চেষ্টা করছে? যেমন ভাবে একদম না, একদম না। রুদ্রাঙ্ক প্লিজ, রুদ্রাঙ্ক আনইন্টারাপ্টেড। অমুককে তমুককে এসব বলার দরকারটা কি? এই যে একটা ভয়ঙ্কর নৃশংস নিষ্ঠুর একটা খুন হয়েছে, তাকে নিয়ে কথা বলো, তাকে নিয়ে দুঃখ করো, তাকে নিয়ে দাবি করো, সেটা নিয়ে সংক্ষেপে সন্দীপদি আর সময় দিতে পারছি না। এবং বিচার হয়ে এটা যেন যা বিচারে যেই দোষী সাব্যস্ত হলে যা শাস্তি পাওয়া সেটা যেন দেওয়া হয়। আর সময় দিতে পারছি না, একেবারে সময় শেষ, আমাদের হাতে আর সময় নেই। আপনাদের চারজনকে, সন্দীপদি আই এম সো সরি, আর সময় দিতে পারছি না। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্র্যাকটি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের শোতে যোগদান করার জন্য। শুধুমাত্র একটি রহস্য নিয়ে আজকের এই শো শেষ করতে হচ্ছে। 2001 সাল সৌমিত্র বিশ্বাস, 2003 সাল অরিজিৎ দত্ত, 2016 সাল ডিপার্টমেন্ট হেড গৌতম পাল, 2020 পৌলমী সাহা, 2024 তিলোত্তমা। প্রত্যেকে আত্মহত্যা, রহস্য থেকে গেল। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইক টিভি বাংলার পর্দায় এক কথা অঞ্চলে। এরপর দেখুন উত্তরে উড়ান দক্ষিণের দর্পণ সুপর্ণার সঙ্গে। ধন্যবাদ।